স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি খালিদ জামিল। সাকিব তামিমের সাথে কোনো ব্যক্তিগত লড়াই নেই, পলিসিগত কারণেই বিরোধ সৃষ্টি হয়েছে, এমনটাই জানিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলছেন 24-এর ওই ঘটনার পর তিনিই নাকি সাকিবকে সবুজ পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তবুও কেন সাকিব দেশে ফিরতে পারছেন না সেই ব্যাখ্যাও দেন আসিফ মাহমুদ। সাইফুল রূপকের রিপোর্ট। জন্মদিন আপা থেকে সরে আসেন এবং সেটা মানুষের সামনে স্পষ্ট করেন, তারপরেও মনে করে আমাকে গালি দিতে পারেন। সাকিব আল হাসানের পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল, আমি বিভিন্ন জায়গায় কথা বলে সলভ করে দিয়েছি। গেল বছরের 28 সেপ্টেম্বর সাকিবের স্ট্যাটাস দেখে আসিফ মাহমুদের রিয়াকশন গরম হয়ে যায় সোশ্যাল প্ল্যাটফর্ম। সাকিবের পাল্টা স্ট্যাটাসে ফুটে ওঠে সে সময়ের ক্রীড়া উপদেষ্টার জন্যই নাকি দেশে ফিরতে পারেননি সাকিব। পরদিন আবার আসিফ স্পটলাইটে, শুধু সাকিবকে নিয়েই নয়, তামিম ইকবালকে ইঙ্গিত করে লিখেও নানা সময় ফেসবুকে আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, সর্বকালের সেরা ব্যাটার তামিম ইকবাল, দুজনের সাথেই আপনার একটা লড়াই চলছে। সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায় এই ভক্তরা, তাদের ভক্তরা কিন্তু আপনার এগেনস্টে চলে গিয়েছে আপনার বেশ কয়েকটা কথাতে বা স্ট্যাটাসে। এটা আমার কোনো ব্যক্তিগত লড়াই না এবং আমি এটাকে ব্যক্তিগত বলেও মনে করি না। সাকিব আল হাসানের ভক্তরা যারা আছেন তারা আমাকেই একমাত্র দোষারোপ করেন। আমার তো পলিসি অনুযায়ী আমি চলি, আমার নিজের লোকও যদি আমার উপরে ক্ষুব্ধ হয় তারপরেও আমার পলিসি অনুযায়ী চলতে হবে এবং সেই জায়গা থেকে এটা একটা পলিসির জায়গা থেকে বিরোধ, এটা কোনো ব্যক্তিগত জায়গার বিরোধ না। আমার বক্তব্যটা তাদের কাছে রাখা প্রয়োজন। তারা যদি তারপরেও মনে করে আমাকে গালি দিতে পারেন, তাদের ওই স্বাধীনতা আছে, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। সরকারে থাকতেও এমন কোনো ইনস্ট্যান্স নাই যে কেউ আমাকে গালি দিয়েছেন, ট্যাগ করে গালি দিয়েছেন, আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছি বা কিছু করেছি। 21 মাস হলো, অর্থাৎ 2024-এর 2রা জুলাই দেশ ছেড়েছিলেন সাকিব। 24-এর অক্টোবরে এবং 26-এর মার্চে দুবার তার দেশে ফেরার সম্ভাবনা উকি দিয়েছিল। জন্মভূমিতে ফিরতে কোথায় বাধা সাকিবের? তিনি তার মামলাগুলো ফেস করে আসেন প্রপারলি এবং তিনি তার যেই রাজনৈতিক অবস্থান পূর্ববর্তী সময়ে ওই যে শুভ জন্মদিন আপা থেকে সরে আসেন এবং সেটা মানুষের সামনে স্পষ্ট করেন, তাহলে আমার মনে হয় যে ডিউ প্রসেসের মধ্য দিয়ে হলে তো আসলে সমস্যা নেই। কিন্তু ওই ডিউ প্রসেস ফলো না করে আমার মনে হয় না তিনিও আসবেন, কারণ তারও ভয় আছে ওই মামলাগুলোর বিষয়ে। এটা হয়তো অনেকেই জানেন না, সাকিব আল হাসানের পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা ছিল, তখন যখন প্রসেসটা চলছিল এবং একটা গুডউইল ওনার মধ্যে আমরা দেখেছি, ওনার সেই জটিলতা কিন্তু আমি বিভিন্ন জায়গায় কথা বলে সলভ করে দিয়েছি। উনি ট্রাভেল করতে পারছিলেন না এক দেশ থেকে আরেক দেশে, ওই যে রেড পাসপোর্ট অ্যান্ড গ্রিন পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতাটা ছিল এবং পাসপোর্টলেস হয়ে যাওয়ার মতো একটা শঙ্কা তৈরি হয়েছিল, তো সেটা বিসিবি বোর্ডের কয়েকজন উদ্যোগ নিয়ে এবং মন্ত্রণালয়ের উদ্যোগ নিয়ে কিন্তু সমাধান করে দিয়েছিল। তো গুডউইলটা ছিল আমাদের জায়গা থেকে, কিন্তু আমরা ওই পরিমাণ আসলে সহযোগিতাটা অপর প্রান্ত থেকে পাই নাই, যেটা পেলে আসলে এই প্রসেসটা করা যেত। কোনো ফরম্যাট থেকেই এখনো অবসর নেননি সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিবের স্বপ্ন এখন একটাই, দেশের মাঠ থেকে খেলাটাকে গুড বাই জানানো। এখন পর্যন্ত 2024-এর সেপ্টেম্বরের কানপুর টেস্ট হয়ে আছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সাকিব আল হাসান চান তার মামলাগুলো উঠায় দেওয়া হোক, তারপর তিনি আসবেন। ইজ দ্যাট পসিবল? এটা কারোর জন্য পসিবল না। এটা তাকেই ফেস করতে হবে। এটা ক্রীড়া প্রতিমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী বা সরকারও যদি করতে যায় তাহলে এটা সরকারের বিচার বিভাগের উপরে কিংবা পুরো বাংলাদেশের সিস্টেমের উপর হস্তক্ষেপ হবে। সাইফুল রূপক, 71। টেস্ট নয়, ওয়ানডে আর টি20 হবে প্রথম পছন্দ। না বললেও মুস্তাফিজ বেছে বেছে খেলায় ব্যাপারটা দাঁড়ায় এমনই, আর এই পথে হেঁটেই সফল কাটার মাস্টার। নিজের সেরাটা জানেন ফিজ, যার কারণে বিশ্বের সেরা বোলারদের তালিকায় উঠছে তার নাম, বলছেন সাবেক পেসার নজমুল ইসলাম। নিজের সিদ্ধান্তটা সঠিক প্রমাণ করে লম্বা সময় জাতীয় দলে সার্ভিস দিতে পারেন মুস্তাফিজ। আবু নাইমের রিপোর্ট। কথা বলে না শিল্পী, তুলিতেই ফুটিয়ে তোলে সব সৌন্দর্য। ক্রিকেট বলে বাম হাতে কেউ সেই তুলি আঁচানোর আলাপ করলে নামটা মোস্তাফিজেরই আসবে। দিন দিন নিজেকে নিয়ে যাচ্ছেন সবার উপরে, আর এই সাফল্যের পেছনে আছে ফিজের এক বিশেষ সিদ্ধান্ত যা আলাদা করেছে ওকে বাকিদের থেকে। নানান নাটকীয়তায় ফিজের আইপিএল খেলা হয়নি, তবে পাকিস্তান সুপার লিগটাতে কাটছে দারুণ সময়। একের পর এক রেকর্ডে লেখা হচ্ছে ওর নাম। উইকেট তোলায় তো কবেই আমিরদের পেছনে ফেলে গেছেন, এবার 3000 ডট বল করার কীর্তিটাও গড়লেন। ডেথ ওভারে 200 উইকেট নেওয়া বোলার ফিজ নাকি বাংলাদেশ না দুনিয়ারই সেরা। যদি 4-5 বছর দেখেন, আমি মনে করি 4-5 জন না, যদি আমি বলি যে বুমরা, মুস্তাফিজ, যদি ওয়ার্ল্ড ক্রিকেটের তিনটা যদি বলতে হয়, 3টা বলার যদি কাউন্ট করে, আমি মুস্তাফিজ একজন। আর ওর যে আপনি যারা ওকে বলছেন যে ও শান্তশিষ্ট, ও সবসময় যেহেতু ওর কাছ থেকে আমরা দেখছি ও সবসময় নিজের ভিতরে থাকতে চেষ্টা করে।
বেছে বেছে দুই ফরম্যাট খেলায় মোস্তাফিজকে নিয়ে আক্ষেপ করতেন অনেকেই। ওর মতো সেরা বোলারকে টেস্ট ক্রিকেটে কেন পাচ্ছে না বাংলাদেশ, তেমন প্রশ্ন করা হতো। তবে এসব কানে না নিয়ে ফিজ নিজের সিদ্ধান্তেই ছিলেন অটল। টেস্টের ধকল এড়িয়ে কেবল ওয়ানডে আর টি-20 বেছে নেয় বাকি দুই ফরম্যাটে সফল ফিজ। ও জানে কি করতে হয়। যে জিনিসটা এত ভালো বোঝা, আমি লাস্ট যখন আপনার এই টিমের আমাদের এ টিম এবং ন্যাশনাল টিমের একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, এই টিমে আমি এই টিমের দায়িত্বে ছিলাম, তখন কিন্তু মুস্তাফিজের সাথে আমার কথা হয়েছিল। বলতেছিল যে ভাই আমার এখনও যদি আমার 4 ওভারে যদি আমার কাছে মনে হয় যে আমার 20 রানের বেশি হয়ে যায়, এখনও আমি রাতে ঘুমাতে পারি না। পিএসএল এ ফিজকে দেখা গেল ভিন্ন রোলে রান দেয় ও কৃপণ বরাবরই। তবে খেলাটা যখন টি-20 তখন রান দিয়ে উইকেট নেয়ার কথাই ভাবে বোলাররা। কিন্তু কাটার মাস্টার রান না দেওয়ার পণ করেই যেন নেমেছেন। 4 ম্যাচ খেলে 13 ওভারে দিয়েছেন 92 রান, নিয়েছেন 4 উইকেট। শিকারের তালিকাটা হয়তো লম্বা হয়নি, তবে দলের প্রয়োজনে ফিজ হয়েছেন কৃপণ। গড়ে ওভার প্রতি দিয়েছেন 8-এরও কম রান। মুস্তাফিজ ভালো করলে ভালো করে দল, ওর পারফেকশনে মুগ্ধ সাবেকরা। এই ফি যেন একটু বেশি স্পেশাল। আবু নাইম, 71। আবাহনী মোহামেডান দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানে আলাদা উত্তেজনা। ফুটবল মাঠে তা আরও একবার টের পাওয়া গেল। কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। লড়াইটা সম্মান আর ইতিহাসের বলেই মাঠের আমেজটা থাকে আলাদা। শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থানটা মজবুত করা ছিল আবাহনীর লক্ষ্য। অন্যদিকে মোহামেডানের দরকার রেলেগেশন থেকে নিরাপদ দূরত্বে থাকা, কিন্তু হার এড়াতে পারেনি সাদা কালো জার্সিধারীরা। আবাহনীর জয়ে তারা উঠে এসেছে টেবিলের দ্বিতীয় স্থানে। টানা 6 ম্যাচ পর মোহামেডানকে হারানোর স্মৃতি মোটেও কম নয় আকাশী নীলদের জন্য। ম্যাচের শুরুটা মোহামেডানের উজবেক ফুটবলার মুজাফফরের অলিম্পিক গোল থেকে, কিন্তু ওই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিরাজুল ইসলামের গোলে সমতায় ফেরে আবাহনী। আর শেষ গোলটা করেছেন মোহামেডানের সাবেক ফরওয়ার্ড সালেমান দিয়াবাতে। 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। বড়দের দিনেও মিটিং প্রিমিয়ার লিগ নিয়ে মহা সিরিয়াস তামিম ইকবালের অ্যাডহক কমিটি। 8 ভেন্যু চূড়ান্ত করেছে গ্রাউন্ডস কমিটি। খেলা হবে 6 মাঠে। দ্রুতই অবহেলিত আন্তর্জাতিক ভেন্যুগুলোতে খেলা ফেরাতে চায় বিসিবি। সেজন্য দ্রুতই দরকারি সব পদক্ষেপ নিচ্ছে নয়া গ্রাউন্ডস কমিটি। নাইহান বিন জসিমের রিপোর্ট। ঢাকা টু বিকেএসপি, ট্রাফিক জ্যামের মহা বিরক্তি। সময় বাঁচাতে প্রায় স্কুটি চালিয়ে কাকডাকা ভোরে সাভার বিকেএসপি যেতেন মাশরাফি। প্রিমিয়ার লিগ ম্যাচ খেলে ফিরতেনও সেই স্কুটি বা বাইকে চড়ে। বিকেএসপিতে খেলা মানেই যেন ক্রিকেটারদের জন্য বিশাল এক ঝক্কি আর ঝুঁকি। সময় বাঁচাতে সাকিবকে তো মাঝে মধ্যেই দেখা যেত হেলিকপ্টার ব্যবহার করতে। প্লেয়ার সময় মতো মাঠে পৌঁছাতে পারেননি, ক্যাপ্টেন টসে অংশ নিতে পারেননি, এমন উদাহরণ আছে ভুরি ভুরি। এবার ক্রিকেটারদের সেই বিরক্তি আর ঝামেলা এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে চায় নয়া গ্রাউন্ডস কমিটি। আমরা দেখি যে বিকেএসপিতে যাওয়া আসা নিয়ে ক্রিকেটারদের একটা অভিযোগ আছে, এবং এটা দূরত্ব, যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলে কোনোভাবে কি এবার কি আসলে আপনারা বিকেএসপিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু আপনাদের হাতে ভেন্যু আছে? এখন ভেন্যু থাকলেও বিকেএসপির মাঠ আমাদের দরকার আছে, কারণ খেলা মানে ক্লাব অফিসিয়ালরা আরেকটি বিকল্প প্রস্তাব দিয়েছে যে বিকেএসপিতে হোস্টেল থাকার ব্যবস্থা আছে, সেখানে যদি আমরা প্লেয়ারদের রাখতে পারি তাহলে আরও ভালো হবে। আমরা ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা, এখন ক্রিকেট বোর্ডই কিন্তু খাবার লাঞ্চের ব্যবস্থা করবে, আপনারা জানেন এটা। সব ক্লাব খুব খুশি হয়েছে, তারা মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং বিকেএসপি যদি আমরা ওই যে তাদের হোস্টেলগুলিও নিতে পারি, খেলোয়াড়রা যদি আগের দিন যেয়ে থাকতে পারে, তাহলে আর কোনো সমস্যা নেই। ক্রিকেটারদের মুখে হাসি ফুটেছে, সব শঙ্কা কাটিয়ে খেলা মাঠে গড়াচ্ছে। প্রিমিয়ার লিগ নিয়ে তামিম ইকবালের বোর্ড রকেট গতিতে আগাচ্ছে। শুক্রবার ছুটির দিনেও গুরুত্বপূর্ণ মিটিং, যেখানে 8টা ভেন্যু চূড়ান্ত করেছে গ্রাউন্ডস কমিটি। এবার যেহেতু সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে, আমরা একই সাথে 6টা মাঠে খেলার শুরু করার চেষ্টা করছি। আমরা 8টা মাঠ ইতিমধ্যে ঠিক করেছি, যেটা একটা হচ্ছে SBNCS, PKSP 2, বসুন্ধরা,
ক্রিকেটার্স একাডেমি, সিলিকন ভ্যালি, বিকেএসপি 3 এবং 4 আর ইউ ল্যাব। পূর্বাঞ্চলে দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আজও আলোর মুখ দেখেনি। আন্তর্জাতিক ভেন্যু হবার পরও অন্ধকারে হারিয়ে গেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও ফতুল্লা। তবে আশার আলো দেখাচ্ছে নতুন গ্রাউন্ডস কমিটি। আন্তর্জাতিক অঙ্গনে এত সুন্দর মাঠ হিসেবে পরিচিতি লাভ করেছিল, কিন্তু সেগুলিতে দীর্ঘদিন খেলা না হওয়ার কারণে কিন্তু অটোমেটিক্যালি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে তারা আর এখন নেই, স্ট্যাটাস নেই। আমরা এগুলিকে আবার আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তর করার জন্য শীঘ্রই জরুরি পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী 2-3 দিনের মধ্যে দেশের সব গুরুত্বপূর্ণ ভেন্যুর বর্তমান অবস্থা, প্রয়োজনীয়তা কিংবা চাহিদা জানতে রিপোর্ট চেয়েছে গ্রাউন্ডস কমিটি। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই। নাহিয়ান বিন জসিম, ৭১। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স 24 বছর 4 মাস, অথচ 17 বছরেরও কম সময় দেখিয়ে সেই ফুটবলারই খেলেছেন বিসিএল। সেই ফুটবলারের গোলে আবার ম্যাচ জিতেছে তার দল। নিয়ম অনুযায়ী বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে প্লেইং 11-এ অন্তত একজন অনূর্ধ্ব 17-এর ফুটবলার থাকতে হবে। সেই নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে ঢাকা রেঞ্জার্স ক্লাবের বিপক্ষে। শেখ আশিকের রিপোর্টে বিস্তারিত। বয়স চুরির অভিযোগ, যার বিরুদ্ধে সেই গোল করছে ম্যাচে। জি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগেই ঘটেছে এমন ঘটনা। ওরা 17 কোটায় খেলাচ্ছে, তখন আমাদের সন্দেহ লাগছে, তখন আমরা সাথে সাথে এটা রিপোর্ট করছি ম্যাচ কমিশনের সাথে। বাংলাদেশের ফুটবলে আবারও বয়স চুরির অভিযোগ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ বিসিএল এ বাফুফে নিয়ম করেছে অন্তত একজন ফুটবলার থাকতে হবে প্লেইং 11-এ, যার বয়স হবে অনূর্ধ্ব 17, অর্থাৎ 17 বছরের কম। কিন্তু ঢাকা রেঞ্জার্সের যে ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বয়স দাবি করা হচ্ছে 25 বছর। ঢাকা রেঞ্জার্সের সেই ফুটবলারের নাম রিমু আহমেদ। জাতীয় পরিচয়পত্রে তার জন্ম উল্লেখ করা আছে 2001 সালের 2 ডিসেম্বর। অর্থাৎ এনআইডি অনুযায়ী ম্যাচের দিন এই ফুটবলারের বয়স 24 বছর 4 মাস 7 দিন, অথচ তিনি খেলছেন অনূর্ধ্ব 17-র ফুটবলার হিসেবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা বাইলস দিছে, 31 মে 2007। আন্ডার 17 একটা প্লেয়ার বেস্ট 11-এ খেলতে বাধ্য। প্রত্যেকটা ক্লাবে বেস্ট আপনার আন্ডার 17-এর প্লেয়ার প্রত্যেকটা টিমে বেস্ট 11-এ খেলে। তো গতকালকে আমরা পড়ছি মাঠে, দেখিয়ে ওদের আমাদের ঢাকা রেঞ্জার্স আমাদের চট্টগ্রাম সিটির এগেস্টে ওদের কোনো বা আন্ডার 17-এর কোনো প্লেয়ার আমরা মাঠে দেখি নাই। বাফুফের বাইলজে উল্লেখ আছে বিসিএল এর প্লেইং 11-এ অন্তত একজন ফুটবলার থাকতে হবে যার জন্ম 1 ডিসেম্বর 2009-এর মধ্যে, অর্থাৎ বয়স 17 বছরের কম। প্লেয়ার লিস্টে আন্ডার এজ ফুটবলারদের নামের পাশে আছে তারকা চিহ্ন, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পাশে স্টার থাকা একাদশে সুযোগ পাওয়া একমাত্র ফুটবলারই এই রিমু। ওর যখন ওরা 17 কোটায় খেলাচ্ছে, তখন আমাদের সন্দেহ লাগছে, তখন আমরা সাথে সাথে এটা রিপোর্ট করছি ম্যাচ কমিশনের সাথে। আমরা পরবর্তী ওই রিমু আহমেদের বায়োডাটা পুরো আমাদেরকে দিছে, আমরা পুরো ওর জাতীয় পরিচয়পত্র সহ আমরা সবকিছু আবার ফেডারেশন আমরা অভিযোগ করছি। এরই মধ্যে ভুক্তভোগী ক্লাবটা অভিযোগ করেছে বাফুফের কাছেও। পেশাদার লীগ কমিটিও আমলে নিয়েছে। এখন তদন্ত শুরু হওয়ার অপেক্ষা। আমার পেছনের এই গেটের ভেতরে ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের খেলোয়াড়রা আবাসিকভাবে বসবাস করেন এবং অপোজিট সাইডের মাঠে তারা অনুশীলন করেন। তবে আজকে শুরু থেকেই তাদের পাওয়া যাচ্ছে না। তাদের ক্লাবের মিডিয়া ম্যানেজারকে ফোনে একবার পাওয়া গেলেও পরিচয় জানার পর থেকে তিনি ফোন বন্ধ রেখেছেন। বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদিও ম্যাচ কমিশনার জানিয়েছেন তারা আবেদন করেছে প্রতিপক্ষ এবং সে আবেদন বাফুফে গ্রহণও করেছে। বাকিটা নিশ্চয়ই প্রসেসিং অনুযায়ী দেখা যাবে। শেখ আশিক, ৭১, ঢাকা। মার্কার কাছে 2-1 গোলে হারের পর বেশ চাপের মুখে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রাত 1টায় ঘরের মাঠে জিরোনার বিপক্ষে নামছে আর বোলোয়ার শিষ্যরা। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 7 পয়েন্ট পিছিয়ে থাকায় লস ব্ল্যাঙ্কোসদের জন্য প্রতিটা ম্যাচই এখন ফাইনাল। মায়োরকার মাঠে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় কারভাহালরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের ভাবনাও মাথায় রয়েছে কোচ আরবেলোয়ার। ইনজুরি ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় আজ মাঠে নামছেন না থিবো কোর্তোয়া। অন্যদিকে মাঝ মাঠের কারিগর বেলিংহাম থাকছেন একাদশে। আক্রমণ ভাগের ভ্রমর ভিনিসিয়াস ও এমবাপেও খেলবেন ম্যাচের শুরু থেকেই। এবারের বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে বাজিমাত করবেন কে? রাফিনিয়া, ভিনিসিয়াস নাকি চমক জাগানিয়া নেইমার জুনিয়র?
দলের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তি বলছেন ওরা নয়, ব্রাজিল দলে এমন এক সারপ্রাইজ প্যাকেজ আছে যে চমকে দিতে পারে সবাইকে। তাছাড়া নেইমারের সম্ভাবনাও ফুরিয়ে যায়নি এখনো। রিপোর্টে বিস্তারিত। জানুয়ারির ট্রান্সফার মার্কেট 2025। প্যারিস থেকে সান্তোসে উড়ে এলো এক নক্ষত্র তার শৈশবের ক্লাবকে বাঁচাতে। যা করতে এসেছিলেন সেটাও হলো সান্তোস এফসি বেঁচে ফিরল রেলিগেশন জোন থেকে। কিন্তু সেই নক্ষত্রের গল্পে বড়সড় একটা ফাঁক। 2023 সালের পর আর ব্রাজিলের জার্সিটা গায়ে চড়ানো হয়নি। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা খেলতে পারেননি এত লম্বা সময়। তার কারণ ইনজুরি। 17 মাস পর একটা সম্ভাবনা জেগেছিল, স্কোয়াডে নাম উঠলেও মাসেল ইনজুরিতে সেটা উইথড্র করে নিতে হয়। সেই নেইমারের এখন কি হাল? দলের প্রত্যেকের সাথে 1-to-1 কমিউনিকেট করেন অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড আনচেলত্তি। বাবা হেড কোচ বলেই তার কথার একটা বাড়তি গুরুত্ব তো আছেই। বিবিসি রেডিও 5-এর এক পডকাস্টে জুনিয়র আনচেলত্তি বলছেন এটা শেষ পর্যন্ত ম্যানেজারের সিদ্ধান্ত, তিনি ঠিক করবেন। আনচেলত্তির হাতে যথেষ্ট সময় অবশ্য আছে, কারণ স্কোয়াড চূড়ান্ত করা যাবে মে মাসের 18 তারিখ পর্যন্ত। তার আগে নেইমারেরও সুযোগ থাকছে নিজেকে প্রমাণ করে ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা অর্জন করার। ডেভিড আনচেলত্তি যাই বলুক, সবাই জানে নেইমারকে এবারের বিশ্বকাপ খেলতে হলে রীতিমতো মিরাকেল ঘটাতে হবে। সম্ভাবনা খুবই কম। তবে এই ব্রাজিল দলটা মোটেও কোনো ওয়ান ম্যান আর্মি নয়। এই জেনারেশন কম বয়সেই সারা দুনিয়ার ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছে। দরকার সঠিক দিক নির্দেশনা আর একজনের সাথে আরেকজনের মানিয়ে নেয়া। সবই না হয় হলো, কিন্তু ব্রাজিল দলটার এমন এক সারপ্রাইজ প্যাকেজের কথা স্পেশালি বললেন জুনিয়র আনচেলত্তি, যা শুনে সবাই রীতিমতো সারপ্রাইজড। তিনি বলছেন যে খেলোয়াড়টা আপনাকে সবচেয়ে বেশি চমকে দেবে সে এমন একজন যাকে খুব বেশি মানুষ এখনো চেনে না। ব্রাজিল দলে অনেক অ্যাটাকিং খেলোয়াড় আছে, অনেক প্রতিভাও আছে, কিন্তু যদি একটা নাম বলতে হয় তাহলে ব্রাজিলের উঠতি তারকা অবশ্যই স্টেফাও উইলিয়ান। এস্তেভাও লাস্ট সামারে 29 মিলিয়ন পাউন্ডে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে চেলসিতে আসেন। ডিলটা অবশ্য হয়েছিল 2024-এ। তখন থেকে ব্লুদের হয়ে 34 ম্যাচে 8 গোল আর 4টা অ্যাসিস্ট করেছেন। কিন্তু চেলসি কেন ওর সাথে এমন দারুণ ডিলটা করেছিল তার উত্তর দেবে পরিসংখ্যান। ইংল্যান্ডে চলে আসার আগে পালমেইরাসের হয়ে 83 ম্যাচে 27 গোল আর 15 অ্যাসিস্ট। এর আগে কেবল সান্তোসের নেইমারই 18 বছর বয়সের আগেই ব্রাজিলিয়ান লিগে 20 বা তার বেশি গোলে অবদান রেখেছেন। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে যদিও ক্রোয়েশিয়া আর ফ্রান্সের বিপক্ষে খেলতে পারেননি এস্তেভাও, সেই ইন্টারন্যাশনাল উইন্ডো শুরুর আগ মুহূর্তে চেলসি এভারটন ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। সব মিলিয়ে আশা যোগাচ্ছেন, তবুও তাতে সায় দিচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোচ ডেভিড আনচেলত্তিও। তাই ব্রাজিল ভক্তরা নিশ্চয়ই বিশ্বাস করতে চাইবেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ অফ নর্থ আমেরিকা এস্তেভাও সত্যিই হয়তো হয়ে উঠবেন দ্য সেলেসাও সারপ্রাইজ। খালিদ জামিল, একাত্তর।